সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল। এদিকে দুই আসনে লড়তে মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান। এদিকে নির্বাচন না করার ইঙ্গিত দিয়ে যা বললেন মাহফুজ আলম। অপরদিকে নূর রাশেদের আসনে মনোনয়ন জমা দেবেন মামুন ফিরোজ। আরও থাকছে 3,38,000 প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি। এবং সবশেষে থাকছে হেলমেট পরে এসে গুলি, এবার যুবদল নেতার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল। দিনাজপুর 3 আসনে দলীয় প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রবিবার বিকেলে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রবিবার বিকেল 4টে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে সময় নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, জ্যেষ্ঠ সহসভাপতি মোবারক হোসেন সহ নেতাকর্মীরা বিকেল 4টে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রসিকুল ইসলামের কাছে। এর আগে গত মঙ্গলবার 24শে ডিসেম্বর দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সহ দলটির জেলা কমিটির নেতারা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার পর্যন্ত দিনাজপুরের 6টি সাংসদ আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্র সহ মোট 55 জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা পড়েছে একটি। জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এখন পর্যন্ত শুধু বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, অন্য কারো মনোনয়নপত্র জমা পড়েনি। দিনাজপুর 3 আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে 1996 এবং 2001 সালে 7ম এবং 8ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশেদ জাহান হক। এদিকে দুই আসনে লড়তে মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দুটির দলীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে তিনি স্বাক্ষর করেন। এর আগে শনিবার 27 ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ জানান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটি বগুড়া 6 এবং অন্যটি ঢাকা 17। এটি দলীয় সিদ্ধান্ত। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 3টি আসন বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 এবং তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওইদিকে নির্বাচন না করার ইঙ্গিত দিয়ে যা বললেন মাহফুজ আলম। জামায়াতে ইসলামী জোটের হয়ে তথা জাতীয় নাগরিক পার্টির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে এই সংক্রান্ত এক পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম আরও লিখেছেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য
এবং নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবশেষে তিনি লিখেছেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বাস্তব, বিকল্প এবং মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। অপরদিকে নূর রাশিদের আসনে মনোনয়ন জমা দেবেন মামুন ফিরোজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের দলীয় পদ ছেড়ে বিএনপির ধানের শীষে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। অপরদিকে দলের সভাপতি নুরুল হক নূর নিজে দলীয় প্রতীক ট্রাক নিয়েই ভোট করবেন। তাদের এই দুটি আসনে মনোনয়ন তুলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং কেন্দ্রীয় স্বয়ংসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আগামীকাল সোমবার 28শে ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তাদের মনোনয়ন জমা দেওয়ার ঘোষণা দেন তারা। এর আগে তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। জানা গেছে তারা দুজনেই পটুয়াখালী 3, দশমিনা, গলাচিপা এবং ঝিনাইদহ 4, কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন জানান, আগামীকাল বেলা 12টায় দশমিনা উপজেলা পরিষদ কার্যালয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন এবং বেলা 2টায় গলাচিপায়। কেন্দ্রীয় স্বয়ংসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, সোমবার সকাল 11টায় মনোনয়ন ফর্ম জমা দেবেন। আরও থাকছে, 3,38,000 প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে গত 8 দিনে বিশ্বের বিভিন্ন দেশের 3,38,000 প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। রবিবার 28শে ডিসেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। সালিম আহমেদ খান আশা প্রকাশ করেন, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন 10 লাখ হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন 6 লাখের বেশি হতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে 8,94,875 জন নিবন্ধন করেছেন। রবিবার রাত 8:45টার দিকে ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। গত 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাংলাদেশ ইত্যাদি। এবং সবশেষে থাকছে, হেলমেট পরে এসে গুলি, এবার যুবদল নেতার মৃত্যু। কক্সবাজারের ঝিলংজায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে 9 ডিসেম্বর কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা হেলমেট পরে এসে তাকে গুলি করেন। নিহত যুবদল নেতার নাম মোহাম্মদ ফারুক, তার বয়স 34। তিনি কক্সবাজার জেলা বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে ফারুক লাইফ সাপোর্টে ছিলেন। মোহাম্মদ ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি কালবেলাকে জানান, গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিবিদ্ধ আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন। খুনিচক্রের অনেক সদস্য ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। কক্সবাজার জেলা যুবদল এই নিক্কারাজনক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চায়। কক্সবাজার সদর মডেল পুলিশের থানার ওসি সুমিউদ্দিন জানান, নিহত ফারুকের ময়নতদন্ত রবিবার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া ফারুকের খুনিচক্রের 5 আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত 9 ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী বাবু বাহিনীর হামলার শিকার হন ফারুক ও সাইফুল ইসলাম। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুজনেই গুরুতর
গুরুতর আহত হন। ঘটনার পর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ফারুকের অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে খুনি চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।